ভাইয়া, তুমি আর আমি একসাথে ঘুমোবো? হ্যাঁ, তুই আমার বউ আর আজ আমাদের বাসর রাত। কি মজা, কি মজা! হ্যাঁ, আজ সারা রাত আমরা খেলবো। তিথিকে যখন বিয়ে করি তার বয়স তখন 14। সম্পর্কে আমার ফুফাতো বোন। আমার দাদির ইচ্ছে বিয়েটা হয়েছিল। পরিবারের বড় ছেলে হয় আমাকে কোরবানির শিকার হতে হয়েছিল। ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন 26। বুঝতেই পারছেন, দুজন দুই গ্রহের বাসিন্দা। দাদিও ছিল শেষ পর্যায়ে, কোনোরকম হাঁটতে চলতে পারতো। তাই একদিন বাবার ফুফুকে ডেকে এই কোরবানির ব্যবস্থা করে। তার এক কথা, নাত বউ দেখেই যাবে আর তিথির সাথে আমার বিয়ে দেবে। তাই তো এক প্রকার জোর করে তিথির সাথে আমার বিয়েটা হয়েছিল। অনিচ্ছার শর্তেও দাদি জোরাজুরিতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল। ঘরে ঢুকতেই রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করলো। করছে তো করছেই, আমি কিছু বলছি না। প্রায় 2 মিনিট করার পর ধমক দিয়ে বললাম, কিরে কি করিস? সালাম করি। তা তো দেখতেই পারতেছি, এতক্ষণ ধরে সালাম করতে হয়? নানি তো বলেছে আপনি যখন আমাকে উঠাবেন তখন সালাম করা বাদ দিতে। তো আর কি বলেছে তোর নানি? আরো অনেক কথা বলেছে। কি বলেছে? বলেছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমোতে। আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দিই, চিৎকার চেঁচামেচি না করি। আপনি হয়েছে, এবার থাম, চল খাটে বসে পড়। নানি বলেছে আমাকে কোলে করে নিয়ে যেতে। কানের নিচে একটা চটকানে দিয়ে দাঁত ফালাই দিমু। ওরে কোলে করে খাটে নিতে হবে। যা খাটে যা। ও ও, এইবার বুঝছি নানি কেন চিৎকার করতে না করেছে। কি বুঝছস? এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন, আমি ব্যথা পাবো, তাই যেন চিৎকার না করি। চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে। মনে নাই একদিন আপনি আমাকে মারছিলেন আর আমি চিৎকার করতেছিলাম, তখন মামা এসে আপনাকে কি দৌড়ানিটাই না দিয়েছিল। আপনি মারেন, আমি চিৎকার করব না। কি হলো, মারেন না, না হলে কোলে করে বিছানায় নিয়ে যান। ওই, তোর সাহস একদিনে বেড়ে গেছে, আমার কথার উপর কথা বলিস। যা বিছানায়। ও ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল। আমিও বিছানায় গিয়ে হাতে থাকে একটা জামা ওর হাতে দিলাম। কিছুক্ষণ আগেও আমায় ফোনে বলেছিল ভাই এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন। ওটাই আজ দিলাম। ভাইয়া, এটা কি? খুলে দেখ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। বলে গালে একটা চুমু দিল। আচ্ছা, আপনি এমন কেন? কেমন? এই যে ড্রেসটা এখন দিলেন, আগে যদি দিতেন তাহলে এটা পরেই আসতাম। কি শাড়ি পরাইছে, আমি পরবই না, তারপরেও বলে বিয়েতে শাড়িই পরতে হয়। আচ্ছা ভাইয়া, বিয়ে কি? ওর এত কিছু জানতে হবে না, শাড়িটা খুলে এটা পরে আয়। শাড়ি পরে ঘুমোতে পারবি না। আচ্ছা খুলছি। ওই, কি করিস? কেন, আপনি না বললেন এটা পরতে? বলছি তাই বলে এখানে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ওখান থেকে কাপড় পরে আয়। আচ্ছা। বলেই বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ড্রেসটা পরে এসে বলতেছে, ভাইয়া, কেমন লাগছে আমাকে? সুন্দর লাগতেছে। মামা মামিকে দেখিয়ে আসি। না, এত রাতে যেতে হবে না। আর আজ থেকে মা বাবাকে আর মামা মামি ডাকবি না। কেন, কি ডাকবো? আঙ্কেল আন্টি? না, মা বাবা বলেই ডাকবি। বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীর মা বাবাকে মা বাবা বলেই ডাকে। যা, আমি পারবো না, আমার লজ্জা লাগে। এদিকে আয়। কেন মারবেন? না, আয়। শোন, তোকে কিছু কথা বলি। বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয়। তার স্বামীর বাবা মাকে মা বাবাই ডাকতে হয়, চঞ্চলতা কমাতে হয়, আর কথা কম বলতে হয়। মনে থাকবে? থাকবে। ঠিক আছে, এখন ঘুমো। বলে আমি শুয়ে পড়লাম। ও শুয়ে পড়লো, কিন্তু বালিশে না, আমার বুকে। কিরে, খাটে কি বালিশের অভাব হয়েছে? নানি তো বলেছে এভাবে ঘুমাতে। ওর কাণ্ড কারখানা দেখে আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে। চা খেয়ে বাড়ি এসে দেখি সবাই কেমন কানাঘোষা করতেছে। আমি তোয়াক্কা না করে রুমে গেলাম।
কিছুক্ষণ পর দাদি আসলো, এসে তিথিকে খোঁজা শুরু করলো। আর আমায় বলতেছে, কি রে নাতি, আমার নাতনিটারে কই রাখলা? দেখি একটু কেমন হলো। তোমার নাতনি আগে যেমন ছিল তেমনি আছে। তা কই আমার নাত বউটা? তোমার নাত বউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমায় জিজ্ঞেস করতেছো? কি বলিস? ও তো বের হয় নাই, আমরা তো মনে করলাম তুই রুমে, তাই এদিক আসি নাই। কি বলো? আমি তোকে ঘরে রেখে নামাজে গেলাম, তারপর সারা বাড়ি তোকে খোঁজার ধুম পড়ে গেল। চিৎকার করে ডেকে কোনো পাত্তা নেই, কোথাও পাওয়া গেল না। আমার মনে হঠাৎ সন্দেহ জাগলো, ও কি তাহলে যেই ভাবা সেই কাজ। দৌড়ে পুকুর ঘাটের আম বাগানে গেলাম, যা ভেবেছিলাম তাই। গাছ বান্দর গাছে বসে আম খাচ্ছে। বললাম, কি রে, ওখানে কি করিস? ভাইয়া আম খাচ্ছি, খাবেন? দাঁড়া, তোর আমি আম খাওয়া বের করতেছি, আজ তোর পা ভেঙে দেব। তোরে যে এত মানুষ ডাকতেছে শুনিস নাই? শুনছি তো। শুনছস তো, কথা বললি না কেন? আপনি না কাল বললেন কথা কম বলতে। গাধি, কথা কম বলতে বলছি, তাই বলে এই না যে কথা বলতে নিষেধ করছি। ছাগলের মতো যে সারাদিন ম্যামা করস সেটা কমাইতে বলছি। ভুল হয়ে গেছে। এখন নেমে আয় বলছি। মারবেন না তো? না, মারবো না, এবার নেমে আয়। লাঠিটা তাহলে পুকুরে ফেলে দেন, তারপর নামবো। আচ্ছা, ফেলে দিলাম, এবার আয়, সাবধানে নাম। একটু সরে দাঁড়ান। কেন? লাফ দেব। তুই কিন্তু সত্যি আজ মার খাবি। মা গো, গেছে রে, পাটা ভেঙেই গেছে। মেজাজটা গরম হয়ে গেল, কি আর করার। কোলে করে ঘরে নিয়ে আসলাম, বাড়ির ভিতরে এসে পড়লাম। পড়েছি বিপদে। সবার মুখে এক কথা, কি ডাকাত ছাড়া সেরিডারে কি করছে। কিন্তু কেউ তো জানে না যে সে গাছ থেকে পড়ে পায়ে ব্যথা পাইছে, তার জন্য ঠিকমতো হাঁটতেও পারছে না। সবাই তো ভাবতেছে অন্যটা। আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমি দাদিকে বুঝিয়ে বললাম। পরে দাদি এই লজ্জার হাত থেকে বাঁচালো। বাড়ির মাঝখানে গিয়ে মাকে জোরে ডাক দিল। মা সামনে আসতে মাকে বলল, বৌমা দেখো তোমার ছেলের বউয়ের কাণ্ড। এ সকালবেলা গিয়ে গাছে উঠে কেমন পাটা ভেঙে আনলো। এটা শুনে মা দৌড়ে আসলো। তোরে কতদিন বলছি গাছে উঠবি না, তারপরেও কেন আমার কথা শুনিস না? দাঁড়া, আমি এখন তোর মাকে ফোন দিতেছি, বলবো তুই গাছে উঠে পা ভাঙছিস। কিরে বেহাইয়া, হাসতেছিস কেন? আজ থেকে তো তুমি আমার মা, তুমি আবার কাকে বলবা? মায়ের মুখে একটা খুশি রেখা ভেসে উঠলো। তখন মা বলল, তোকে কে বললো? নিলয় ভাইয়া বলেছে, আরো বলেছে। সাথে সাথে দাদি মুখটা চেপে ধরলো। আর আমি দৌড়ে ঘরের ভিতর চলে গেলাম। মাও মুচকি এসে চলে গেল। কে রে, তুই নিলয়কে ভাইয়া বলে ডাকিস কেন? কি ডাকবো তাহলে? ভাইয়া হয়তো ভাইয়া বলেই ডাকবো না। দূর পাগলি, স্বামী কি কেউ ভাইয়া বলে ডাকে? কি বলে ডাকবো? কিছুই ডাকতে হবে না, আপনি করে বলবি। আর বেশি দরকার হলে আকার ইঙ্গিতে ডাকবি। কিভাবে? এই যে শুনছেন, ওগো শুনছেন, এইভাবে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের গোসল করে চেয়ারে বসিয়ে রাখছে। বান্দর কি আর সভ্যতা বোঝে? তিথিও তেমনি, একবার এদিকে দৌড়াচ্ছে তো আরেকবার ওইদিকে। একবার তো শাড়ি খুলে এসে নাচানাচি শুরু করছে। মা আবার তাকে দমকে শাড়ি পরে আমার পাশে বসে দিয়ে গেল। তিথি এখানেই থাক, উঠবি না, আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবারটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পরেই তিথি চিৎকার করে ডাকতেছে, ওগো শুনছেন? মাথাটা দিল গরম করে। পেছন ফিরতেই আবার বলতেছে, ওগো এদিকে একটু আসেন না। বাড়ির মধ্যে সবাই আমার আর ওর দিকে তাকাচ্ছে আর হাসছে। বলির পাঠার মতো আমি শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতে দাঁত কামড়াচ্ছি। এছাড়া করার কিছুই নেই, কারণ ওর চিৎকার শুনে বাবাও চলে আসছে। এখন কিছু বলতে গেলে উল্টা আমারই বিপদ। বাবাও মুচকি হাসছে। কিরে নিলয়, তিথি ডাকছে, শুনছিস না? হা করে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। হ্যাঁ তিথি বল, ডাকতেছিস কেন, কি হয়েছে? কিরে, তুই কি তিথিকে এখন তুই করে বলিস? হ্যাঁ, ওকে তো আগে থেকে তুই করে বলি। আগের কথা ভুলে যা, আর একবার যদি তুই করে বলিস তোর খবর আছে। তিথিমা,
তোকে যদি তুই করে বলে আমায় বলবি। ঠিক আছে বাবা। তাহলে কি বলে ডাকবো বাবা? বউকে কেউ তুই করে বলে, তুমি করে বলবি। ঠিক আছে বাবা, দরকার হলে আপনি করে বলবো, তাও তুমি বলবো না। এখন বলেন ডাকতেছেন কেন? কিরে গাদির মতো হাসতেছিস কেন? বাবা না আপনাকে তুমি করে বলতে বললো। আপনি 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 করছেন কেন? ভুল হয়েছে আমার বোন, বলো ডাকতেছো কেন? ভাবি আমারে জিজ্ঞাসা করছে রাতে আমাদের কি কি হলো, সেটা কি বলবো? আপনি তো আবার বেশি কথা বলতে না করেছেন, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। এমন সময় পাশ থেকে বাবা বাবার মতো দৌড়, ভাবি তো মুখে কাপড় দিয়েই দৌড়। আমি তো আগে বলির পাঠা হয়েছি। তিথি ভাবিকে পিছন থেকে ডাক দিল। ভাবি কই যান? দাঁড়ান, উনি বলতে বললেই বলবো। বলেন না বলবো, ভাবি তো চলে যাচ্ছে। একটু দাঁড়া, আমি একটা মাইক নিয়ে আসতেছি, তারপর মাইক দিয়ে বলবো, এলাকার সবাই শুনবে। আব্বা। কিরে বাবাকে ডাকতেছিস কেন? বাবা না বললো আপনি আমাকে তুই করে বললে জানাতে। ভুল হয়েছে আমার। আচ্ছা আর বলবেন না। ঠিক আছে, এখন তুমি বসে থাকো, আমি যাই। আচ্ছা যান, তাড়াতাড়ি আসবেন, না হলে ভাবি আবার বলবে আমি অনেক অহংকারী। একটা কথা জিজ্ঞেস করেছি বলছে না। আল্লাহ, কি এমন পাপ করেছিলাম যে এমন ঝামেলা আমার কপালে জুটলো? কিছু বলছেন? না না, কি বলবো, বলছি তুমি বসো, আমি যাবো আর আসবো। ঠিক আছে। কিরে নিলয়, কই যাস? চলে যাচ্ছি। এমন সময় মাই কথা বললো। মা, উনি মাইক আনতে যাচ্ছে। মাইক? মাইক দিয়ে কি করবে? কাল রাতে উনি আমাকে যা যা বলছে ওটা নাকি এলাকার সবাইকে শোনাতে হবে, তাই। আমি এবারও কিছু বললাম না, শুধু মায়ের দিকে নিরীহ প্রাণীর মতো তাকিয়ে থাকলাম। মা আমার অসহায়ত্বটা বুঝতে পেরে চোখের পাশে বোঝাতে চাচ্ছি, একটু ধৈর্য ধর বাবা। মা দিদিকে নিয়ে দাদির ঘরে নিয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, না পারছি চিৎকার করে কাঁদতে, না পারছি ওকে কিছু বলতে। কী বা বলবো, ও বা বুঝি কেমন। মনের দুঃখে চলে গেলাম পুকুর পাড়ে। তারপর সারাদিন কোনোরকম পার করে রাত আসলো। লোকজনও কিছুটা কমেছে। তিথি আর আমাকে ফুপু নিয়ে যাবে, কিন্তু তিথি যাবে না। অনেক জোরাজুরি করেও নিতে পারলো না, বলে যে কাল সকালে যাবে। আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। ইজ্জত যা যাওয়ার তা তো গেছেই, তাও নিজের বাড়িতেই গেছে, অন্যের বাড়িতে তো আর গেল না। রাতে খাওয়া দাওয়া শেষে আমি ঘুমোতে গেলাম। কিছুক্ষণ পর দাদি আর তিথি আসলো আমার ঘরে। দাদি বলল, দাদা ভাই, ও তো ছোট মানুষ, কিছুই বোঝে না। কয়টা দিন একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে সব শিখিয়ে দেব। সকালবেলা কি থাপ্পড় খাওয়ার স্বাদ জাগছে? মারবা কেন? নানি তো কাল রাতে বলে গেল ওনার আর আমার কথা কেউ কিছু জিজ্ঞেস করলে কথা না বলতে। তিথি, তুই এমন কেন? তোর কি বুদ্ধিশুদ্ধি কিছু হবে না কখনো? কেন মা, আমি আবার কি করলাম? আর আমার বুদ্ধি নাই নাই কে বললো? বুদ্ধি না থাকলে কি আমি ক্লাসে সবসময় প্রথম হতাম? আর বৃত্তিও তো পাইছি এইতে। তুমি তো তখন বলেছিলে আমার ব্রেন অনেক ভালো, বলো নাই? বুঝতে পারছি, ভুল আমারই। তোকে যদি সবার সাথে মিশতে দিতাম তাহলে আর আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। চোখে চোখ রাখলেও দোষ, না রাখলেও দোষ। এখন থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ, পড়ালেখাও বাদ। তুই এখন শুধু পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াবি আর দুনিয়ার সম্পর্কে জানবি। ইয়াহু, আমি আর স্কুলে যাব না। বলে নাচতে শুরু করেছে। দৌড়ে এসে আমায় বলতেছে, ভাইয়া ভাইয়া, ধ্যাৎ, ওগো ওগো, শুনছেন? আমার আর স্কুলে যেতে হবে না, আমি এখন সারাদিন ঘোরাঘুরি করবো আর খেলবো। আমার আমার যে কি খুশি লাগতেছে। বলে আমাকে জড়িয়ে ধরলো। এদিক ওর চিৎকার শুনে বাবা মা দৌড়ে আসছে। এসে দেখে তিথি আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে বাবা মা আর রুমে ঢুকলো না, হাসতে হাসতে চলে গেল। ফুপুও তাদের সাথে চলে গেল। এবার আমি আর সহ্য করতে পারলাম না, ঠাটিয়ে কানের নিচে একটা দিয়ে দিলাম। হঠাৎই তার মুখটা মলিন হয়ে গেল। সে বিছানার এক কোণে বসে পড়ল আর গাল ধরে নীরবে কাঁদতে লাগলো। আশ্চর্যের বিষয়ে কোনো শব্দ করতেছে না, আর বাবার কাছেও কোনো নালিশ দিতেছে না। তারপরেও আমার রাগ কমলো না। উঠে ফ্রেশ হয়ে বাবা মাকে বলে জোর করে চলে আসলাম আমার কর্মক্ষেত্র চট্টগ্রামে। আসার সময় দাদিকে বলে আসলাম যে তোমার নাতনিকে
পারলে কিছু শিখায়ও, না হলে আমার দ্বারা ওকে নিয়ে চলা সম্ভব না। পৌঁছতে প্রায় 16 ঘন্টা লাগলো যানজটের কারণে। ফোনটা বন্ধ, রাত্রি তখন 3টা। ফোনটা চার্জে বসে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার দিকে ফোন খোলার সাথে সাথে বাবার ফোন। নিলয়, কই তুই? বাবা, আমি তো বাসায়, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। যত দ্রুত সম্ভব তুই বাড়িতে আয়, তিথি হাসপাতালে। বলেই বাবা ফোনটা রেখে দিল। এই কথা শুনে আমার ভয় ঢুকে গেল। যেভাবে ছিলাম সেভাবে বেরিয়ে পড়লাম চট্টগ্রাম এয়ারপোর্টে। বন্ধুকে বলে টিকিটের ব্যবস্থা করলাম। তারপর 12টার দিকে ঢাকায় পৌঁছালাম, আর ঢাকা থেকে প্রাইভেট কার করে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছতে প্রায় 5টা বেজে গেল। হাসপাতালে গিয়ে দেখি তিথি বেডে শুয়ে আছে আর স্যালাইন চলতেছে। বাবা, কি হয়েছে? হারামজাদা, তোর মতো একটা স্টুপিড ছেলের বাবা কি করে হলাম সেটাই আমি চিন্তা করতেছি। কি করে তুই ওকে মারতে পারলি? ও একটু চঞ্চল টাইপের, সেটা জানিস। আর ওর বয়সই বা কত হয়েছে? মায়ের ইচ্ছাতেই বিয়েটা হলো। কই একটু শেখানোর চেষ্টা করবি তা না, তুই ওকে মারলি। তুই জানোস তুই না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিস, সেজন্য ও এখনো কিছু খায় নাই। মা নাকি বলেছে স্বামীকে রেখে কখনো খেতে নেই। ওদিকে তোর ফোনটাও বন্ধ। যতক্ষণ জানতে না পারবে তুই খাস নাই কিনা, ততক্ষণ ও কিছু খাবে না। আর এভাবে থাকতে থাকতে তো রাত 9টার দিকে অজ্ঞান হয়ে যায়। যে মেয়েটা দিনে 6-7 বার খেয়েও খাওয়ার জন্য চিল্লাচিল্লি করতো, সেই মেয়েটা পরশু রাতের পর এখন পর্যন্ত কিছুই খায় নাই। পরে স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত কিছু খাওয়াতে পারি নাই। আর তুই ওকে। আমি আর কিছু বলতে পারলাম না। সত্যি কাজটা অন্যায় করেছি। গালে হাত দিয়ে দাঁড়িয়েছি, আর আমায় দেখে তিথি মিট মিট করে হাসছে। ওই, হাসতেছিস কেন? সরি, হাসতেছো কেন? আপনাকে বাবা মেরে গাল কেমন লাল করে দিছে। ও নিষ্পাপ হাসি দেখে আমিও হাসলাম। পাশে গিয়ে বসতেই উঠে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। মা ফুপু ওখান থেকে গায়েব হয়ে গেল। দাদি শুধু মিটমিট করে হাসছে। কি হলো তিথি, এখন আবার এমন করছো কেন? নানি না বলছে আপনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে। আপনি তো এতক্ষণ ছিলেন না, তাই বালিশে শুয়ে থাকতে আমার একদম ভাল লাগতেছে না। কিন্তু এখন তো আপনি আছেন, তাই শুয়ে আছি। দাদি, ও দাদি, একটু এদিকে আসো তো। বল, তোমার পাটা একটু পরে তুলবা? কেন? তোমার পাটা ধরে বলি, ওকে আর কিছু শিখা যায় না। যা শেখানোর আমি শিখামো সময় হলে। আমার ইজ্জত নিয়ে আর সাপলুডু খেলো না। আর তুই না, তুমি আমার জন্য না খেয়ে থাকবে কেন? স্বামীর আগে খেলে নাকি স্বামীর অমঙ্গল হয়, তাই। ধুর পাগলি, এগুলো এমনি বলে। আর কোনো দিন এমন করবে না, আর আমি তোর সাথে কখন এমন করব না। বলেই অতিরিক্ত ভালোবাসায় কপালে একটা চুমু দিলাম। সে বলল আচ্ছা ঠিক আছে। পরে বাবা দাদিকে ডেকে কিছু খাবার পাঠিয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে বাবা আমাকে ঝাড়ি দেওয়া শুরু করলো। তিথি বলল, বাবা, ওনাকে কিছু বলবেন না। উনি বলেছে আর কখনো এমন করবে না। আমাকে নিয়ে যেতে খাইয়ে দিছে, কিন্তু ভালো করে মাখাইতে পারে না। আমার কপালে একটা চুমুও দিছে। বাবার মুখ চুপ, মায়েরা দাদির মুখে হাসি, আর আমি জানালা দিয়ে দিনের বেলা আকাশের তারা গুনি। বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়েছে। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসছি। আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার ক্ষুধা লাগছে। মা তো আছেই, মাই সবাইকে দিবে। হ্যাঁ, তিথি তো ঠিকই বলেছে। ও কি পারবে এসব করতে? তুই খা মা। ওগো, আমাকে খাইয়ে দেন না, আমার না হাতে ব্যথা করতেছে। ওর কথা শুনে সবাই মিটি মিটি হাসতেছে। নিলয়, খাইয়ে দে তিথিকে। হাতে সুই ঢোকানো হয়েছিল, হয়তো ব্যথা করতে পারে। কি আর করার, খাইয়ে দিলাম। তারপর যে যার মতো রুমে চলে এলাম। দাদি শিখিয়ে দিয়েছে, ওটা কি আর ভুল হবে? এসে বুকে মাথা রেখে শুয়ে পড়লো। ওগো, আপনাকে একটা কথা বলি। বলো। আমার কথা শুনে সবাই হাসে কেন? ওটা তুমি বুঝবে না, আর একটু বড় হও, তারপর নিজেই সব বুঝবে। আপনি আমাকে বুঝিয়ে দিন, তাহলেই আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি। আমার স্যারদা আমাকে একবার বুঝালে আমি সব বুঝে যাই। আচ্ছা, পরে বোঝাবো। আচ্ছা তিথি, তোমার কোনো বন্ধু নেই? না, তবে বান্ধবী আছে একটা। একটা মাত্র বান্ধবী? ও
ও কি প্রেম করে কারোর সাথে? ছি, না, কি বলেন এসব? ছি কেন? ওটা ভালো না, খারাপ। মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে আর কথাও না বলতে, আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নাই, শুধু একজন স্যারের মেয়ে। প্রেম খারাপ না, প্রেম করা ভালো। প্রেম অনেক ভালো একটা জিনিস। তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথা সবাই হাসতেছে। তাহলে আমি কি প্রেম করবো কারোর সাথে? না না, তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না। যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে। আর ওদের সাথে মিশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে। স্বামীর সাথে প্রেম করা খারাপ না। কিন্তু মা যদি বকে? মা কিছু বলবে না। সত্যি তো? সত্যি। আচ্ছা, প্রেম করলে কি করতে হয়? আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। তখন তিথি মাকে বলে লাফ দিয়ে দূরে সরে গেল। কি হলো? আপনি ধরার পরে আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো। ছোটবেলায় একবার কারেন্ট ধরেছিল, 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরছে। তাহলে এখন ঘুমাও বলে মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম। মায়ের ডাকাডাকিতে সকালে ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। তিথিকে খাইয়ে দিয়ে আমিও খেলাম। ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছে। তখন তিথি এসে আমার পাশে বসলো আর বলল, শোনেন না, কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না, আমার অনেক ভালো লাগে। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমি একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরতে তিথি দৌড়ে এসে আমার কাছে আসলো। কই গিয়েছিলেন আপনি? আপনাকে সে কখন থেকে খুঁজতেছি। কেন? মা তো বলেছিল আমাকে আর পড়াবে না, তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বুঝাবেন। ঠিক আছে চলো। মা বাবা আর শাশুড়ি মা বসে কী নিয়ে যেন কথা বলছিল। এরই মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কি রে তিথি, কিছু বলবি? বল। হ্যাঁ মা। বল। মা, তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না? না, আমি কি কখনো মিথ্যে বলেছি? হ্যাঁ বলেছি, এই তো। কি বেয়াদব মেয়ে দেখছেন ভাইজান, মুখে মুখে কেমন তর্ক করে। ওই, তোকে কবে মিথ্যে বলছিলাম? কেন, তুমি বলো নাই প্রেম করা পাপ? প্রেম করা ভালো না। কাল রাতে তো উনি আমার সব বলেছে, প্রেম করা ভালো। এই যে আমার কথা শুনে তোমরা হাসো, আমি যদি প্রেম করতাম তোমরা তখন হাসতে পারতা না। উনি আরও বলেছে উনি আমাকে সব শিখাইবে, তারপর আমি ওনার সাথে প্রেম করব। আবার উনি আমাকে বুকের মধ্যে জড়াই ধরছিল। আমি তো ভয়েই শেষ। ওনার সারা শরীরে কেমন জানি কারেন্ট। তিথির বাচ্চা, এবার বাবা মাকে দৌড়াতে হয়নি, আমি নিজেই দৌড়েছি। সেই দিনটা কোনো রকম পার করে পরের দিন সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রেডি হলাম। যাওয়ার আগে তিথি রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, কিছু বলবে? না। তাহলে জড়িয়ে ধরলে যে? নানি বললো এসে জড়িয়ে ধরতে, তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার। আমি শুধু হাসলাম। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, পড়াশোনাটা যেন ঠিক মতো হয়। রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি আর বাড়িতে আসবো না। ঠিক আছে। আর তোমার কি কিছু লাগবে আসার সময়? চকলেট আনবেন অনেকগুলো। আচ্ছা এবার ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। বাইরে পর্যন্ত যাই, আমার ভালো লাগছে। মাথায় একটু হাত বুলিয়ে দিন না। কি আর করার, দিতেই হলো। সাথে কপালে একটা চুমু দিয়ে বললাম, হয়েছে, এবার ছাড়ো। পাগলি বউ আমার, বাইরে মানুষ দেখলে হাসবে। তিথি তখন ছেড়ে দিয়ে আমার পিছু পিছু আসলো। সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতেই তিথির ডাকে পিছন ফিরলাম। শুনেন, আপনি যে আমাকে জড়িয়ে ধরেছিলেন, কারেন্ট লাগলেও ছোট কালের কারেন্টের মতো না। আমার একটু একটু ভালো লাগছিল, কেমন জানি গরমের মাঝেও শীত শীত। বলছিলাম কি, হ্যাঁ আপনি তো চলেই যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘ শ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম। তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম। কি হলো,
বলেন না যে, তাহলে কি অন্য কারোর সাথে করব? আমি আর পিছন দিকে না তাকিয়ে চলে আসলাম। ওই ছেড়ি, তোর মাথা কি কিছুই নেই? থাকবেই কি করে? সারা দিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে বুদ্ধি কি করে হবে? কেন, আমি আবার কি করলাম? কি করস জানোস না? বুঝোস না কিছুই? ওই, তোর স্বামীর সাথে কোনো কথা থাকলে তার কানে কানে না হলে কাছে গিয়ে আস্তে আস্তে বলবি। সবার সামনে যে এমন কথা বলস, সবাই তখন আমার নাতিটারে নিয়ে হাসাহাসি করে। এরকম আর কখনো করবি না। ঠিক আছে নানি। চট্টগ্রামে আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। বিপত্তি ঘটল কিছুদিন পর। হঠাৎ একদিন রাতের বেলা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতে ওপাশ থেকে মিষ্টি কণ্ঠ ভেসে আসলো। আসসালামু আলাইকুম। ওগো, কেমন আছেন আপনি? কি করেন? খাইছেন? আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে? আচ্ছা, রেখে দেই। আসসালামু আলাইকুম। আমি তো পুরাই টাসকি। এ কি কথা বলল? না মেশিন গানে গুলি চলল ঠিক বুঝলাম না। ঘোর কাটতে ফোন দিলাম। হ্যালো, জি বলেন। কি বলছো তিথি? জি। ওভাবে কথা বলে রেখে দিলে কেন? কিভাবে কথা বলেছি? এই যে তুমি একাই কথা বলে ফোন রেখে দিলে। ওমা, নানি বলল আপনার সাথে কথা বলতে। আপনি কি করেন, খাইছেন কি না, আমার কথা মনে পড়ে কি না জিজ্ঞেস করতে, তাই করলাম। ও, তা আমার কাছে না শুনে ফোন রেখে দিলে? বারে, রাখবো না? নানি তো বলে নাই যে আপনার কথা শুনতে হবে। আপনার কথা শুনলে পরে যদি রাগ করে, তাই রেখে দিছি। হ্যাঁ, ভালো করছো। ফোন কার এটা? আমার। তোমার? তুমি ফোন কোথায় পেলে? মামা, টুকু, বাবা কিনে দিছে আমাকে। জানেন, এখানে না সুন্দর সুন্দর গেম আছে। আমি এখন গাছে উঠি না, সারাদিন গেম খেলি। খুব ভালো। তা শুনবেন আমি কেমন আছি, খেয়েছি কিনা, কি করি, তোমার কথা মনে পড়ে কিনা? নানি কিছু বলবেন না তো? নানির কাছে থেকে শুনে আসি। না, কিছু বলবে না? যদি বলে, কাল আমাদের স্কুলে একটা ছেলে ফোন দিছিল, ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে। কি, কার সাথে কথা বলছো তুমি? ওর সাথে কথা বলতে গেলে কেন? বারে, আপনি না বলে গেছেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে, সেজন্যই তো কথা বলি। ও বলেছে আমাকে নাকি প্রেম শেখাবে। ও কেন তোমাকে প্রেম শেখাবে? তিথি আর কখনোই কোনো ছেলের সাথে কথা বলবা না। আমি বলছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি প্রেম কি জিনিস ভালোভাবে কি সেটা বুঝতে পারো। যা, আপনি কিছুটা বলেছেন। আপনি বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। আমার কিন্তু অনেক বুদ্ধি, আপনার মতো ভুলে যাই না। আর আপনি তো যাওয়ার আগে বলে গেলেন না যে কিভাবে শিখবো, তাই ওর সাথে কথা বলেছি। আচ্ছা বলেন না, আপনি কি করেন, খাইছেন কি না, আমার কথা মনে পড়ে কি না? আচ্ছা বলবো, আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না, আর তুমি আমার কাছে প্রেম শিখবে। আচ্ছা ঠিক আছে, এবার বলেন। আমি ভালো আছি, আর খাওয়া দাওয়া হয়েছে। আর তোমাকে অনেক মনে পড়ছে পাগলি। যখন রাতে ঘুমাতে যাই তখন আরো বেশি মনে পড়ে। কেন? কারণ তখন তো তুমি বুকে মাথা রাখো না, তাই। ও আচ্ছা, জানেন বাবা যে মোবাইলটা দিছে সেটা অনেক ভালো, সাউন্ডটা অনেক জোরে হয়। তুমি কি করে জানলে? বারে, আমি তো লাউড স্পিকার দিয়ে কথা বলতেছি। আমাদের বিজ্ঞান স্যার বলছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চমানের তরঙ্গ আমাদের কানে ক্ষতি করতে পারে, তাই আমি কানে ধরি না। কেন, বাবার সাথে কথা বলবেন? বাবা? বাবাকে কই পেলে? বাবা তো এখানেই। সাথে সাথে ফোনটা কেটে দিলাম। আল্লাহ জানে এই মেয়ে কতদিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলে। পরের দিন রাতের বেলা আবার তিথির ফোন। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ফোন ধরেই, বাবা মা তোমরা সবাই কেমন আছো? তোমাদের শরীরটা ভালো তো?
বাবা মাকে কই পেলেন আপনি? কেন, বাবা মা নেই? না, আমি তো নানির ঘরে। ও, নানি কেমন আছে? হাসতেছো কেন? আমার নানিকে আপনি নানি বলেন? আপনার তো দাদি হয়, আর নানি তো আপনার কথা শুনতে পারবে না। আমি তো কানে ধরে আছি। নানি বলেছে স্বামীর সাথে কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয়। যাক, এতদিনে তোমার নাতি একটা কাজের মতো কাজ করেছে। শোনেন না, আপনাকে কিছু কথা বলি। হ্যাঁ, বলো। আপনার জন্য না আমার অনেক অনেক করে আপনাকে না আমার খুব মনে পড়ে। সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমাই। আপনি যখন অনেক চিন্তায় থাকেন, আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দেই। আমার কোলে মাথা রেখে আপনাকে ঘুম পাড়াই। তিথি, সত্যি? দাঁড়ান না, শেষ হয় নাই তো। সব সময় আপনার হাতটা ধরে থাকি, আপনাকে আমার আঁচল দিয়ে বাইধা রাখি, আপনার সাথে একতলায় খাই। আপনার তিথি, সত্যি তোমার এমন মনে হয়? ইস, আপনি এমন কেন দিলেন তো সব ভুলিয়ে? নানি তারপরে যেন কি বলতে বলেছিলে, উনি তো সব ভুলিয়ে দিল। তিথি, ফোনটা রাখো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা, পরে মনে হলে আবার ফোন দিব তাহলে। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। রাত 3টা, আবার তিথির ফোন। রিসিভ করতেই ঘুম গলায় বলতেছে, ওগো শুনেন না, আমার না এখন মনে পড়ছে, বলি। মেজাজটা 420 করে দিল। দিলাম এক ধমক, ঘুমা ফাজিল মেয়ে, এই রাত্রিবেলা ফাজলামি করতেছোস, তারপরে দাঁত ফালাই দিব। বলে ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরে বাবার ফোন। আসসালামু আলাইকুম বাবা। হারামজাদা, থাপড়ায় দাঁত ফালাই দিব। তুই তিথিরে কি বলছস? মেয়েটা এত রাতে কাঁদতেছে কেন? তোমায় কে বললো কাঁদতেছে? বলতে হবে কেন? তিথি তো কাঁদতে কাঁদতে আমায় ডাকতেছিল। ও নাকি তোকে কি বলতে চাইছিল। তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? বাবা, ওর বকর বকর শুনে কি করবো বলো? সকালে একটা মিটিং আছে, আর এত রাতে ফোন দিছে, তাই রাগ করে বকছি। তোর মিটিং এর গুল্লি মারি। তিথিমা, নে তুই আমার সামনে বল। আর সাউন্ড বাড়িয়ে দিলাম। একটা গালাগালি যদি করছোস, তোর চট্টগ্রামে গিয়েই জুতা দিয়ে বাইরাম। বল মা, বল। আল্লাহ ইজ্জত বাঁচাও। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। রাখি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাবা, 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 আপনি কি আছেন? আমি সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সারাদিন অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব, তখনই তিথির ফোন। হ্যালো জান। তিথি, এগুলো কি? আমার এক বান্ধবী বলেছে এমন করলে নাকি আপনি খুশি হবেন। আপনি খুশি হন নাই? আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও, নয়তো এই মেয়ের একটু আমার বোঝার মতো বুদ্ধি দাও। কি হলো, আপনার কি ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে না, খুব ভালো লাগছে। এখন বাদ দাও, আমাকে আরও খুশি করতে হবে না। আমি এমনিতেই তোমার উপর অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দেই। বলে ফোনটা রেখে দিল। এভাবে দিন যাচ্ছিল। দেখতে দেখতে রোজা এসে গেল। আমার এক অফিস কলিগের মাধ্যমে অফিসে ছড়িয়ে গেল আমি বিয়ে করেছি। তাই আর কি করার, সবাইকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করলাম। আর সিদ্ধান্ত হলো ঈদের পর দিন সবাই আমার বউ দেখতে আমার গ্রামের বাড়ি জামালপুরে যাবে। ঈদের ছুটিও পড়েছে অনেক, 10 দিন। নতুন বিবাহিত দেখে অফিস থেকে আমাকে অফিস ছুটির 2 দিন আগে ছুটি দিল। তাই বাড়িতে না জানিয়ে রওনা দিলাম। মাঝপথে বাড়িতে ফোন দিলাম। মা বলল তিথি তাদের বাড়িতে গেছে। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানিয়ে মাকে বললাম আমি আসতেছি। যেতে যেতে রাত 8টার মতো বাজলো। আমি বাবা মায়ের রুমে ঢুকে সালাম জানিয়ে আবার রুমে ঢুকতেই চিৎকার দিয়ে উঠলাম। মা বাবা দুজনেই আসলো। কি হয়েছে নিলয়? এটা কি? এবার দেখ, চিনতে পারবি। কিন্তু মা তো বলল। হ্যাঁ রে বাবা, বলেছিলাম তুই আসবি, এটা তোর ফুপুকে জানাইছিলাম। তিথি কিভাবে যেন শুনে চলে আসছে। একটা পাগলিকে ছেলের বউ পাইছি আমি। পিছে পিছে দাদি চলে আসছে। আর এসেই নাতনি, আমার স্বামী পাগল। স্বামী আসতেছে শুনেই চলে আসছে কতদিন পর। বাড়ি গেল
কিন্তু একটা দিনও থাকলো না, চলে আসলো স্বামীর টানে। আপনি এমন কেন? কেমন? আমাকে না জানিয়ে চলে আসলেন। আমায় তো একবার বললেই পারতেন। আপনি জানেন কত দিন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি। মা কথা বলার সময় শুনছিলাম, না হলে তো জানতেই পারতাম না। আমি শুনেই এসে পড়ছি। আল্লাহ, তোমার কাছে হাজার শুক্রিয়া, তুমি আমার কথা শুনছো। বাবা মা চলে গেল, দাদি হাসতেছে। কেন আসলে? আসবো না? আপনি বাড়িতে আসছেন এতদিন পরে। আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো কাকে দিবেন? নষ্ট হয়ে যাবে না? আর মা বলেছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন, তাই চলে আসছি। ওই সতীন, স্বামী আসছে এতদিন পর, সালাম কর, কেমন আছে জিজ্ঞেস কর আগে, তারপর তোর জন্য কি আনছে তা দিবেই। মাথায় কি বুদ্ধি হবে না তোর? ও, ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চকলেটগুলো দেন তাড়াতাড়ি। আল্লাহ, আবার প্রমাণ করলে কুত্তা লেজ কখনো সোজা হয় না। রাগে দুঃখে চকলেটগুলো বের করে দিলাম। ও নিয়ে বিছানায় চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম, সেও আগের জায়গায় ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে। মাঝ রাত্রিতে তিথির ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল। ওগো শুনছেন? তিথি, বিরক্ত করো না তো, ঘুমোতে দাও। শুনেন না একটু। হ্যাঁ বলো। বলছি কি, আপনার ব্যাগে তো আরো চকলেট আছে, একটু বের করে দিবেন। ওইগুলো শেষ। শেষ মানে? তুমি কি ঘুমাওনি? এতক্ষণ কি চকলেটই খেলে? হ্যাঁ, খাবো না? দিনে তো খাওয়া যাবে না, আর রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়। কে বললো তোমার চকলেট নষ্ট হয়ে যায়? কেউ বলেনি। একবার ছোট কাকা বিদেশ থেকে আমার জন্য অনেক চকলেট আনছিল, 1 বছর পর সেগুলো নষ্ট হয়ে গেছিল। তিথি, একটা কাজ করতে পারবে? কি? আমার মাথাটা খেতে পারবে? যা, ওখানে কি চকলেট পড়েছে নাকি যে খাবো? তার মানে চকলেট পড়লে আমার মাথা খেতে? না, শুধু চকলেটটা খেতাম। জানেন না, অপচয়কারী শয়তানের ভাই। তাই কোনো জিনিস পড়ে গেলে আমি সেটা নষ্ট করতে দেই না। আচ্ছা, মেয়েরাও কি শয়তানের ভাই হয়? তুমি কি ঘুমাবে না থাপ্পড় খাবে? চকলেট খাবো, দিন নয়নে। অবশেষে এনে দিতে হলো। পরের দিন সকালে পুকুর পাড়ে বসে আছি। আপনার কি মন খারাপ? একটু। ও আচ্ছা, দাঁড়ান, আপনার মন ভালো করে দিই। চুম্মু চুম্মু চুম্মু। বাহ, সুন্দর। শব্দ হচ্ছে না, আর একটু জোরে শব্দ করো। সে আরো জোরে চুচু করে শব্দ করতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না, ওর পাগলামি দেখে হেসে দিলাম। হয়েছে, থাকার লাগবে না, এবার চুচু করা বন্ধ করো। সেও বিশ্বজয়ে হাসি দিল। ইফতারের সময় আমি ওর পাশে বসলাম, না খাইয়ে দেওয়ার ভয়ে। টেবিলের ঠিক উল্টো দিকে বসলাম। খাবার মাঝের দিকে তাকাতে মুসকে মুসকে হাসছে, তাই সুযোগ বুঝে একবার দিলাম চোখ মেরে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কেমনে করলেন? আবার একটু করেন তো। কি রে মা? বাবা বাবা, উনি না খুব সুন্দর করে চোখ কেমন জানি বন্ধ করেছে, এই যে এইরকম ভাবে। দু চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে। না না, হয় নাই, আমি পারি না। উনি একটা দিয়ে করছে, একটু একটু দেখান না, বাবাও দেখুক। আমি আর কারো দিকে না থেকে মাথা নিচু করে খেতে লাগলাম। তার পরের দিন থেকেই ইফতার আমার ঘরে ফাটিয়ে দিয়েছে মা। দেখতে দেখতে ঈদ এসে গেল। ঈদের পরের দিন আমার অফিসের কলিগরা আসলো। দিদি হলুদ রঙের একটা শাড়ি পরেছে, দেখতে অনেকটা পুতুলের মতো লাগছে। সবার সামনে ওকে নিয়ে গেলাম পরিচয় করে দিতে, কিন্তু পুরোটা সময় শুধুমাত্র এক ভাবি ছাড়া আর কারোর সাথে কোনো ধরনের কথাই বললো না। রাগে আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। শুধু তাই, ওরা চলে যাওয়ার পরেই ঠাস করে একটা চড় মারলাম। দিন দিন কি বেয়াদব হয়ে যাচ্ছ? ওরা এত কিছু জিজ্ঞেস করলো আর তুমি কিছু বললে না কেন? আপনি না বলেছেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি, তাই বলিনি। নিজের মাঝে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করলো। তাই এই মেয়েকে দিয়ে আমি কি করে সংসার করব? এর বুদ্ধি বলে কিছুই নেই। মন খারাপ করে শুয়ে আছে বিছানায়। তিথি এসে আমার বুকে শুয়ে পড়লো। আমি তাকে তুলে দিলাম, বললাম আর যেন কখনো এইভাবে না ঘুমায়। সে রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর বাবাকে ডেকে নিয়ে এসে বিচার দিচ্ছে।
বাবা, বাবা, উনি আমাকে ঘুমাতে দিচ্ছে না। কিরে নিলয়, ঘুমাতে দিচ্ছিস না কেন? বাবা, আমি ওকে কখন ঘুমাতে দিলাম না? ঘুমাক না, আমি কি নিষেধ করেছি? না বাবা, আমি ওনার বুকে ঘুমাবো। উনি আমাকে বারবার তুলে দিচ্ছে। বাবা একটু সংকোচে পড়ে গেলেন আর তারপর বললেন, ওকে ঘুমাতে দে, আমরা গেলাম। বাবা যাবেন না, আমি আগে শুয়ে পড়ি, তারপর যাবেন, না হলে আবার তুলে দিবে। তিথি এসে শুয়ে পড়লো। তারপর বাবা দরজা আটকে চলে গেল। আচ্ছা, আপনি সবসময় মন খারাপ করে থাকেন কেন? আপনার কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। কিছুটা তো হয়েছে, না হলে সবসময় এমন থাকেন কেন? কি করবো বলো, আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে আর তুমি তো সেটা বুঝতেই পারছো না। মুখ ফসকে কথাটা বলে দিলাম। ও ও, ডাক্তার দেখান নাই? দেখাইছি, বলছে ভালো হয়ে যাবে। তুমি এখন ঘুমাও আর কথা বলো না। পরের দিন সকালে সবাই খেতে বসছি। মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করলো, নিলয়, কিছু হয়েছে তোর? কয়দিন থেকে দেখতেছি মন খারাপ। না বাবা, কিছু হয়নি। না বাবা, হয়েছিল, ডাক্তার দেখিয়েছিল, এখন ভালো হয়ে যাচ্ছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। ছোট থেকে একটা সমস্যা, অসুখ হলে কাউকে বলবে না। কি হয়েছিল রে নিলয়? বাবা, ওনার না। তিথি একদম চুপ, কোনো কথা বলবে না। এই বলবে না কেন? তোর কি অসুখ সেটা জানতে হবে না? পরে যদি বড় সমস্যা হয়ে যায়। বল মা, কি হয়েছিল নিলয়ের? আর তুই কেমনে জানলি? কাল রাতে যখন আপনারা এসে পড়লেন, তখন বলেছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর আমি সেটা বুঝতে পারছি না বলে ওনার মন খারাপ। এখন নাকি ভালো হয়ে যাচ্ছে। আমি এক দৌড়ে ঘরের ভিতর। পরে 2 দিন আর মা কেউ আমার রুমে আসেনি, আমিও না। এদিকে তিথিরও স্কুল করেছে পরীক্ষার জন্য, তাই দিনে একটু শান্তিতে থাকতে পারি। একদিন বিকেলবেলা এক কাকা এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলার জন্য। বাবা মা আর আমি বিষয়ে কথা বলছি, এরই মাঝে তিথির আগমন। ওগো, একটু এদিকে আসেন না। আসতেছে একটু পরে। না, এখনই আসেন, শুধু একটা চুমু খাবে, তারপর চলে যাবেন। আমার ফ্রেন্ডটা না আজ এটা শিখিয়ে দিয়েছে, বলেছে কারোর সামনে যাতে না খায়, চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন। বাবা, আসতে হলে উঠি বলেই কাকা চলে গেল। বাবা মা উঠে গেল। তখন তিথি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আমি দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। পিছিয়ে পিছিয়ে তিথিও দৌড়ানো শুরু করলো। দাঁড়ান দাঁড়ান, শুধু একটা খামো। ও যখন দৌড় দিছে আমি তখন দাঁড়িয়ে গেলাম। রাস্তায় গেলে আবার আরেক ঝামেলা। আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, সে তার কাজ সেরে চলে গেল। ছুটি শেষে আবার চলে গেলাম ব্যস্ততম সম্মানযুক্ত পরিবেশে। বেশ কিছুদিন পর রাত 2টার দিকে তিথির ফোন রিসিভ করতেই হ্যালো নানি। সাথে সাথে ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম। বিয়ের প্রায় 1 বছর হচ্ছে, এখনও তার নানি কি বলল তা নিয়ে আমার সাথে কথা বলতে হবে। মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফোন খুলতেই তিথির ফোন থেকে মেসেজ। নানি, নানি আর নেই, যত দ্রুত পারেন আপনি বাড়ি আসেন। আমি প্রায় পাগল হয়ে গেলাম। তাহলে তিথি রাতে নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কিভাবে বাড়ি পৌঁছালাম আমার ঠিক খেয়াল নেই। পরে জানতে পারলাম আমার ফ্ল্যাটের সাদেব ভাই আমাকে নিয়ে এসেছে। আমি যাওয়ার পর দাদির দাফন সম্পন্ন করা হয়। এর মাঝে তিথি আমার সাথে কোনো কথাই বলেনি। মাটি দেওয়া শেষে সবাই বাড়ি আসলাম, কিন্তু তিথিকে কোথাও দেখতে পেলাম না। পরে দাদির কবরে গিয়ে দেখি দাদির পায়ের দিকে তিথি বসে কাঁদছে। তিথি, চলো বাড়ি যাবে। তিথি আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে কেঁদে উঠল। কোনোভাবেই তাকে সেখান থেকে সরাতে পারলাম না। পরে বাবা মা এসে তাকে অনেক বুঝিয়ে তাকে বাড়ি নিয়ে গেল। দাদির জন্য আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু তিথির জন্য তা প্রকাশ করতে পারছি না, তাহলে তো আরও পাগলামি করবে। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম। তিথি আমার বুকে শুয়েই আবার কান্না শুরু করে দিল। আমি ওকে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মাঝরাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখি তিথি পাশে নেই। দৌড়ে দাদির কবরের পাশে গেলাম। গিয়ে দেখি তিথি একটা লাইট নিয়ে দাদির কবরের পাশে বসে বসে কাঁদছে। তিথি, তুমি এত রাতে এখানে কেন এসেছো? নানি তো অন্ধকারে ভয় পায়, নানি তো বাড়ি ছাড়া কখনো কোথাও থাকেনি, নানি এখানে কিভাবে থাকবে? আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। তিথি, তুমি আর পাগলামি করো না, তুমি এমন করলে দাদি কষ্ট পাবে। বাবা মাও কান্নার আওয়াজ পেয়ে চলে আসছে। পরে তাকে আবার বাড়িতে নিয়ে গেলাম। তিথির এমন অবস্থা দেখে ওকে বাবা মা আর ফুপু
মানে আমার শাশুড়িও তাকে বাড়িতে রাখতে চাচ্ছে না। তাই আর আমার মনে হলো বাড়ি থাকলে ও আরও ভেঙে পড়বে। তাই তার স্কুল থেকে টিসি নিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসলাম। অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে তাকে নিয়ে চট্টগ্রামে ঘোরাঘুরি করলাম। পাহাড় সমুদ্র ঘুরে সে কিছুটা পরিবর্তন হলো। তারপর বাংলাদেশের মহিলা সমিতি বালিকা স্কুল অ্যান্ড কলেজে আমাদের এমডি স্যারের মেয়ের সাথে ভর্তি করে দিলাম। সাফেদ ভাইয়ের সাথে একই ফ্ল্যাটে থাকতে লাগলাম। সাফেদ ভাইয়ের বউ একজন গৃহিণী, তাদের 6 বছরের একটা মেয়েও আছে। কিছুদিনের মধ্যেই তিথির সাথে ভালো ভাব জমে গেল। আমি সকাল অফিসে যাওয়ার সময় তিথিকে স্কুলে দিয়ে যাই, আবার আসার সময় নিয়ে আসি। এভাবে দিনগুলো ভালোই যাচ্ছিল। একদিন তিথির স্কুল আগেই ছুটি হয়ে যায়, তাই আমায় বলে বাসায় চলে আসছে। অফিস শেষে বাসায় ফিরতেই দারোয়ানের বাড়িওয়ালার সাথে দেখা করতে বলল। রুমে এসে দেখে তিথি পড়তেছে। আমায় দেখে উঠে সে জড়িয়ে ধরল। প্রতিদিনই এমন করে, যতক্ষণ বাসায় থেকে ততক্ষণ আমার হাত ছাড়তে চায় না। দাদি নাকি এটা বলে গেছে। অবশ্য দাদি মারা যাওয়ার পর তিথি মাঝে অনেকটা পরিবর্তন আসছে। আগের মতো তেমন বেফাস কথা বলে না। কপালে একটা চুমু দিয়ে টেবিলে বসে বললাম যে একটু বাড়িওয়ালার সাথে দেখা করতে হবে, আমি দেখা করে আসি। না, আপনি যাবেন না। কেন? এমনি না, এমনি না, আমায় না কয়টা অঙ্ক করে দিতে হবে। আচ্ছা, এসে করে দিচ্ছি। না, আমায় এখনই করে দিতে হবে। অঙ্ক করা শেষ হলে আচ্ছা তুমি বাকিগুলো করো, আমি আসতেছি। ফিজিক্সটাও একটু বুঝিয়ে দেন। এভাবে করতে করতে রাত 8টা বাজে ফেলেছে। প্রায় সব সাবজেক্টই পড়ানো শেষ, তারপরেও যেতে দিচ্ছে না। তারপর ধমক দিয়ে বসে দেখা করতে গেলাম। সালাম দিতেই গম্ভীর মুখে আমার দিকে তাকালো। আমার হাতটা ধরে টান দিয়ে ছাদে নিয়ে গেল। দেখো নিলয়, তোমার বউ আমার ছাদের কি অবস্থা করেছে। সবগুলো ফুল ছিঁড়ে ফেলেছে। আর এদিকে আজ দেখো গাছটার কি অবস্থা করেছে। এটা কি কারোর ওঠার মতো গাছ? তোমার বউ গাছে উঠে গাছটা ভেঙে ফেলেছে। তার মানে এই জন্যই বাড়িওয়ালার কাছে আসতে দিচ্ছিল না। আমি তাড়াতাড়ি নিচে নামলাম। দেখি তিথি রুমে নেই। বাথরুমে ধাক্কা দিয়ে সারা বাথরুম ফুলের পাপড়িতে ভরা। ভাবি তো রুমে কেউ দেখি নেই। রুমে এসে তিথির ফোনে ফোন দিলাম। খাটের নিচ থেকে ফোন বেজে উঠলো। ফোনটা কেটে নিচে তাকিয়ে দেখি তিথি খাটের নিচে শুয়ে আছে। তিথি, ওখানে কি করো? বাইরে এসো। আমি কিন্তু বাবাকে কল দিব। বাবাকে কেন কল দিবে? আপনি আমায় মারবেন। বলে চিৎকার করে কান্না করে দিল। ওর কান্না শুনে পাশের রুমের ভাবি চলে আসলো। কি রে নিলয়, কি হয়েছে? আরে ভাবি, কিছুই হয়নি। আমি ওকে খাটের নিচ থেকে বাইরে বের করছি, আরও অমনি কান্না শুরু করছে। তুমি যাও, আমি দেখছি। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, এবার বাইরে এসো। আগে বলেন মারবেন না। আচ্ছা মারবো না, বাইরে এসো। কান্না থামে বাইরে আসলো। চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলাম, গাছ ভেঙেছো কেন? আমি ভাঙি নাই, ভাবির মেয়ে দিয়া ভাঙছে। মিথ্যে কথা বলবা না তিথি, সত্য বলো। অনেক দিন থেকে গাছে উঠি না, তাই ছাদে গাছ দেখে পা কেমন জানি করছিল, তাই উঠছিলাম। আচ্ছা কাঁদতে হবে না, কান্না করার কি আছে। আচ্ছা। আচ্ছা তিথি, হুম। আরেকটা কথা জিজ্ঞেস করি, কান্না করবা না কিন্তু। আচ্ছা। আচ্ছা ফুল কেন ছেড়েছো? ও ও ও, আমি না টিভিতে দেখছি সাবান দিয়ে গোসল করার সময় পানিতে ফুল দিতে হয়, তাহলে সুন্দর হওয়া যায়, তাই ফুল ছিঁড়ছি। তাই বলে সব ফুল কেন? বারে, আপনি দেখেন নাই ওদের গোসলখানা ভর্তি থাকে, তাই তো সব ফুল ছিঁড়ছি। এবার আর না হেসে পারলাম না। আমার হাসি দেখে ও হাসতেছে। ধুর পাগলি, ওরা এমনিতে এভাবে টিভিতে বিজ্ঞাপন দেয়। আর তুমি এমনিতেই সুন্দর, তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না। যাদের চেহারা খারাপ তাদেরই করতে হয়, আর কখনোই ছিড়বে না, মনে থাকবে। আচ্ছা, আর ছিঁড়ব না। তার কিছুদিন পর তিথির টেস্ট পরীক্ষা শুরু হওয়াতে ওকে বাসাতেই থাকতে হলো সারাদিন। ভাবি আর দেয়ার সাথে সময় কাটাতো। একদিন বাসায় এসে ভাবিরা দেখি কেউই বাসায় নেই। দেয়া একা একা পড়তেছে। আমি যাওয়ার পর কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে, কিন্তু কাছে আসছে না। তিথি, কিছু হয়েছে? সে কান্না শুরু করে দিয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। তিথি, তুমি কি একা একা ভয় পেয়েছো? না আবার ফুল ছিঁড়েছো? না ভাবি কিছু বলেছে, বকেছে? না, তাহলে কাঁদতেছো কেন? আমি ইচ্ছে করি নাই। কি করেছো বলো? আপনি আমায় মারবেন,
বলেই আরো জোরে কাঁদতে লাগলো। আমি বাবাকে বলে দেব আপনি আমার মারছেন। আমি কি তোমাকে কখনো মেরেছি? 2বার থাপ্পড় মারছেন। কবে? মনে নাই? একদিন সকালবেলা আর ঈদের পর একদিন আপনার বন্ধুর সাথে কথা না বলার জন্য মারছিলেন। আচ্ছা, তখন বুঝতে পারিনি। তারপর তো আর মারিনি, আর মারবো না। বলো কি করছো? দিয়ানা চকলেট খেয়েছিল, আমি চাইছিলাম, আমাকে দেয় নাই। পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিয়েছি। তারপর সে আমার চুল টেনে ধরছিল, তাই আমি ওকে কামড় দিছি। কামড় দিছো মানে? দিয়ে এখন কোথায়? ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা। আমি আর দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিলাম। তিথি আমার পিছে পিছে গেল। হাসপাতালে গিয়ে দেখি দেয়ার ট্রিটমেন্ট চলছে। 4টা সেলাই দিয়েছে হাতে। তিথি আমার হাতটা ধরে অপরাধের মতো পিছে দাঁড়িয়ে পড়লো। সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। কি রে নিলয়, তুই কি তিথিকে বকাবকি করছিস নাকি? সুযোগ পেলাম কই, তার আগে তো বাবার ভয় দেখানো শুরু করেছে। থাক, কিছু বলিস না। দিয়াকে যখন কামড় দিছে, দেয়ার আগেই সেই কান্না শুরু করে দিছে হাতে রক্ত দেখে। ছোট মানুষ বুঝতে পারে নাই। ভাবি, ও এবার এসএসসি দেবে, ওকে তুমি ছোট বলছো? ওকে আমি আর এখানে রাখবোই না, খালি ওকে বাড়িতে পাঠিয়ে দেবো। আমি বাড়ি যাব না। তোকে আমি যেতেই দেবো না। শুধু আর পাগলামি করবি না কখনো, মনে থাকে যেন। আচ্ছা। ভাবলাম হাসপাতালে যখন এসে পড়েছি তখন প্রেশারটা একটু মেপে যাই। যেই না নার্স প্রেশার মাপা শুরু করেছে, তিথি এসে নার্সের চুল ধরে টানাটানি শুরু করেছে। এটা কেমন বেয়াদব? ও আপনাকে ধরেছে কেন? ধরেছে মানে? প্রেশার মাপতেছে, ধরতে হবে না? না, ধরবে না। নানি বলেছিল তোর স্বামীর পাশে যেন কোনো মেয়ে ঘেঁষতে না পারে, কোনো মেয়ে যেন তোর স্বামীকে স্পর্শ না করে। যদি করে তাহলে কিন্তু তোর স্বামীকে হারাবি। আমি হাসি আটকালেও নার্স না হেসে পারল না। পরে নার্স আর প্রেশার মাপলো না। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলাম। আর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম, যাতে আর কোনো অঘটনের সৃষ্টি না হয়। কে শোনে কার কথা। পরদিন বাবাকে সাথে নিয়ে হাজির। তাকে দেখে একদিনে চেহারার বেহাল দশা করে ফেলেছে। অবশেষে বাসায় ঢুকে দেখি বাবার তিথি বসে গল্প করতেছে। আমাকে দেখি তিথি বাবার পাঞ্জাবি ধরে বাবার পিছে দাঁড়িয়ে গেল। অনেক কেঁদেছে মনে হয়। দেখেই মনে হলো, বাবা কখন এসেছো, কেমন আছো? বাবা কোনো কথা না বলে আগে হাতের কাজটা সেরে নিল। হারামজাদা, তোর সাহস কি করে হলো মেয়েটাকে একা একা পাঠানোর? রাস্তা যদি কিছু একটা হয়ে যেত? বাবা জানো কি করেছে? চুপ, কোনো কিছুই আমি জানতে চাই না। একটা কথা বলবি, একটা চর খাবি। যত কথা তত চর। তিথি খিলখিল করে হেসে উঠল। আমি ওর দিকে তাকাতে বাবার পিছে লুকিয়ে পড়ল। বিপত্তি আরও ভালো কিছুদিন পর। তিথির যখন এসএসসি পরীক্ষা শুরু, তার এক কথা, ও পড়ার সময় আমাকে খাটে হেলান দিয়ে বসে থাকতে হবে। ও আমার বুকে মাথা রেখে পড়বে, আর আমাকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তা না হলে সে পড়বে না। দীর্ঘ 1.5 মাস আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। ও রাত 2 থেকে 3টা পর্যন্ত পড়তো, আবার 6টা থেকে 6:30 উঠতো। পরীক্ষার সময় মেয়েটা চোখে ঘুমই থাকে না। যে করেই হোক তাকে প্রথম হতে হবে, তা না হলে তার মাথা ঠিক থাকে না। ক্লাস 7 অসুস্থতার জন্য দ্বিতীয় হয়েছিল। পরে যে প্রথম হয়েছিল, তার বাবা মা এসে রিকোয়েস্ট করে তিথিকে প্রথম করে দিছে, কারণ তাদের ছেলেকে খামচিয়ে কামড়িয়ে শেষ করে দিছিল। আরও পড়ার সময় কেউ ডিস্টার্ব করলেও তার অবস্থা অনেকটা খারাপ করে দেয়। তাই কিছু বলার সাহসও হয়নি। পরীক্ষা শেষে আবদার করলো আমার সাথে ঘুরবে। ছুটি নেই বললে স্যারের মেয়েকে বলে ছুটির ব্যবস্থা করলো। একদিন তাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে। এই দেখেন দেখেন, মেয়েটা মনে হয় পানিতে পড়েছিল। চলেন চলেন, দেখে আসি। তিথি, দেখতে হবে না সব, চলো এখান থেকে, বাসায় যাব। আসলে তারা করছিল। আরে আপনি এমন কেন? দেখছেন না ছেলেটা একা? আমরা গিয়ে সাহায্য করি হাসপাতালে নেওয়ার জন্য। তিথি, হাসপাতালে নিতে হবে না, মেয়েটা দেখো নড়তেছে, তার মানে সে বেঁচে আছে, আমাদের যেতে হবে না। এই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। দেখতে দেখতে তিথির রেজাল্ট হয়ে গেল। অনেক ভালো রেজাল্ট করেছে, আমাদের বকশীগঞ্জ উপজেলার প্রথম। সেদিন যে তিথি কি পরিমাণ খুশি হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। প্রায় ঘন্টাখানেক লাফিয়েছে, আর কিছুক্ষণ পর পর আমায় সে জড়িয়ে ধরেছে। অথচ এই মেয়েটার রেজাল্টের আগের দিন রাতে সারা রাত ঘুমাতে পারেনি, সাথে আমাকেও ঘুমোতে দেয়নি। আমাদের বিবাহিত জীবনের বসন্ত শুরু হয়েছিল তিথির এইচএসসি পরীক্ষার পর। ততদিনে সাফেদ ভাইরা ঢাকার দিকে চলে গেছে।
তাই পুরো ফ্ল্যাটে আমরাই ছিলাম। মনে পড়ে আমাদের বিয়ের 4র্থ বার্ষিকীতে ফিরতে একটু রাত হয়। অনেকক্ষণ কলিং বেল চাপার পরও দরজা খুলছিল না। তখন আমার চাবি দিয়ে দরজা খুলে দেখতে যাব, দেখি দরজা খোলা, ভিতরে অন্ধকার। খুঁজে লাইটে জ্বালাতে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। কার বাসায় ঢুকলাম? পরে খেয়াল করে দেখলাম না, ঠিকই আছে। সারা ঘর সুন্দর করে সাজানো, টেবিলের উপর একটা শেরওয়ানি রাখা, সাথে চিরকুট। ওগো, নানি বলে গিয়েছিল যখন তুই বড় হবি বিয়ে কি বুঝতে পারবি, সেদিন যেন আবার আমি প্রথম দিনের মতো বউ সাজি। এক আনন্দে ঢেউ কেটে গেল মনে। আমিও ফ্রেশ হয়ে শেরওয়ানি পরে গিয়ে দেখি রুমটা সুন্দর করে সাজানো। দরজায় দাঁড়িয়ে বললাম, দাদি যেন কি বলেছিল, বলে হেসে দিলাম। তিথি লজ্জায় মুখটা একটু ঠেকালো। কোনো রকম রাতটা পার করলাম। পরের দিন থেকে বিপত্তি আরও বেড়ে গেল। প্রায় 1 সপ্তাহ তিথির মুখ দেখতে পারিনি। খুব সকালে সে উঠে নাস্তা রেডি করে অন্য রুমে লুকিয়ে থাকতো, আর রাত না হলে বাসায় ঢুকতে দিত না। বাসায় যখন ঢুকতাম পুরো অন্ধকার থাকতো। এসে আমাকে জড়িয়ে ধরতো বরাবরের মতোই, কিন্তু লাইট চালাতো না। শোয়ার সময় আমার হাতটা বেঁধে রাখতো, তারপর ঘুমোতো। এভাবে তার অত্যাচারের দিনগুলো যাচ্ছিল। ঢামেকে চান্স হওয়ার পর আমি ঢাকার দিকে চাকরি নেই। চান্স হওয়ার কিছুদিন পরে তিথি কনভিন্স করে। সেদিন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। তিথিকে খবরটা জানানোর পর ও যে কতক্ষণ আমার বুকে মুখ লুকিয়েছিল তা আমার মনে নেই। কিছুক্ষণ পর দেখি তিথি কাঁদতেছে। এই পাগলি, কাঁদতেছ কেন? বাবু হলে তো আপনি বাবুকেই ভালোবাসবেন, আমায় তো আর বাসবেন না। ধুর পাগলি, কে বলেছে তোমায় ভালোবাসবো না? আর অনেক বেশি ভালোবাসবো। সত্যি? সত্যি বলে কপালে একটা চুমু দিলাম। সে আমাকে জড়িয়ে ধরল। পাগলিটা এখন মা হয়েছে, বাবা হয়েছে আমি, কিন্তু পাগলির পাগলামি কমে নেই, বরং বেড়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর থেকেই আমার উপর তিথির অত্যাচার আরও বেড়ে গেছে। মেয়ে হয়েছে ঠিক মায়ের মতোই। মা যেমন স্বামীর বুক ছাড়া ঘুমায় না, তেমন মেয়েও বাবার বুক ছাড়া ঘুমায় না। আর এই নিয়ে মা মেয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে। মাঝখান থেকে বলির পাঠা হয়েছে আমি। আমরা এখন মানুষ 3 জন, আর বালিশ একটা। এখন মেয়ের বয়স 3। কোলে করে দাঁড়িয়ে অপেক্ষা করছি তিথির জন্য। আজ তিথির মেডিকেলের শেষ দিন। কি ব্যাপার, ওকে এইভাবে কোলে করে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই তো প্রায় ঘন্টাখানেক। ও কি এভাবেই কোলে উঠেছিল? কেন? না, কিছু না। মামুনি, আমার কোলে আয়। মেয়েকে কখনো তুই করে বলে না রাগ না উঠলে, কিন্তু বুঝতে পারলাম না কি জন্য রাগ করছে। কি ব্যাপার তিথি, তুমি কি নিতুর উপর রেগে আছো? কিছু করেছে? না, কিছু করেনি। আপনি হেঁটে হেঁটে বাসা আসবেন, আমি নিতুকে নিয়ে যাচ্ছি। তিথি আমাকে রেখে গাড়ি নিয়ে চলে গেল। বাসায় গিয়ে দেখি মেয়েকে খাটের সাথে বেঁধে কান ধরে দাঁড় করিয়ে রাখছে। কি ব্যাপার তিথি, ওকে বেঁধে রাখছো কেন? কি করব, ও আপনার কোলে কেন উঠবে? বারে, মেয়ে বাবার কোলে উঠবে না? উঠুক, আমি ওকে ভাগ করে দিছি না। আমার পাশে ও কেন উঠবে? ও তো তোমার পাশে যেতে চায়নি, আমি নিয়েছি। নিতু সত্যি? মেয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, কান ছাড়ো। তুমি 1 ঘন্টা কোলে উঠেছিলে না আমার পাশে, তাহলে আমিও 1 ঘন্টা থাকবো কোলে উঠে তোমার পাশে। তাহলে শোধবোধ হয়ে যাবে। আর 1 ঘন্টা যে আমার পাশে ক্ষয় করেছো, সেজন্য আরও 1 ঘন্টা আমার পাশে কোলে উঠে বসে থাকবো। কিন্তু মেয়েও 2 বার কোলে উঠতে দিতে রাজি না। এই নিয়ে চলছে মা মেয়ের ঝগড়া। আমি বসে বসে দেখছি। তাদের ঝগড়া থামলে কোলে করে বসে থাকতে হবে, কারণ আমার তো আমি নেই। আমি এখন মা আর মেয়ের সম্পত্তি। তারা যেমনি ব্যবহার করে, অবশেষে তারা চুক্তিপত্র করে ঝগড়া থামিয়েছে। প্রথম 1 ঘন্টা মেয়ের মা থাকবে ডান পাশের কোলে, পরে দুজনই যার যার পাশে আরও 1 ঘন্টা করে কোলে থাকবে, যাতে 2 জন একই ক্ষয়রোধ হয়ে যায়। বউকে কোলে নিয়ে আছি, মেয়ে স্টপওয়াচ ধরে আছে। তিথি বিজয়ের হাসি আসতেছে। মেয়ে আগুনের মতো জ্বলছে, আর আমি মাইনকা চেপে পইরা দাদিরে উদ্ধার করতেছি। হয়তোবা বাকিটা জীবন কাটবে এমন অবুঝ বইয়ের জ্বালায়।